নাচল কেএম স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক, নাচল খম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছে এসএসসির পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ছোট একটি নাম, গতি অধ্যায় নিয়ে। আসলে এই গতির নামটা যতটা ছোট, গতির বিষয়ের আলোচনাটা ঠিক ততটা ছোট বলে মনে হয় না। তবে শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অধ্যায়টি পড়ে অত্যন্ত মজা পাবে। তো এই গতি আমি তোমাদের ইতোপূর্বে যখন আমি তোমাদের কেমিস্ট্রি ক্লাস নিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে কেমিস্ট্রির চতুর্থ অধ্যায় যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, অর্থাৎ কেমিস্ট্রি সম্পর্কে ভালো জানতে গেলে চতুর্থ অধ্যায় সম্পর্কে যেমন অনেক ভালো জানতে হবে, তেমন পদার্থবিজ্ঞান সম্পর্কে আগামীতে তোমাকে ভালো করতে গেলে অবশ্যই যে গতির অধ্যায় রয়েছে সেই গতির অধ্যায় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা আবশ্যক বলে আমরা মনে করি। তো শিক্ষার্থীবৃন্দ, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পদার্থবিজ্ঞানের একটি বেসিক অধ্যায়, যার কারণে আমি আশা করব তোমরা এই অধ্যায়টিকে অত্যন্ত মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং এই বিষয়গুলো প্রতিটি বিষয় তুমি অনুধাবন করে বুঝতে চেষ্টা করবে, বাস্তব জীবনে এর প্রয়োগ খুঁজতে চেষ্টা করবে। তবেই তুমি আগামীতে পদার্থবিজ্ঞানটাকে খুবই চমৎকারভাবে উপভোগ করবে বলে আমরা মনে করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পদার্থবিজ্ঞানের গতির প্রথম পর্বে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। অর্থাৎ আমরা পদার্থবিজ্ঞানের গতির উপরে 3টি ক্লাস নেব। আজকে আমরা তোমাদের সামনে প্রথম ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রথম ক্লাসে আমরা যে কয়টি বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে চেষ্টা করব, সে বিষয়গুলো তোমরা ইতিমধ্যে বোর্ডে লিপিবদ্ধ করতে দেখেছো আমাদেরকে। আমরা প্রসঙ্গ বিন্দু নিয়ে তোমাদের সাথে কথা বলবো, স্থিতি গতি নিয়ে কথা বলবো, পরম গতি পরম স্থিতি নিয়ে কথা বলবো। আমাদের এই বাস্তব জীবনে বিভিন্ন প্রকার গতি রয়েছে, সেই গতিগুলো নিয়ে আমরা কথা বলবো। ভেক্টর এবং স্কেলার রাশি নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে চেষ্টা করব। সর্বোপরি দূরত্ব সরণ এবং দ্রুতি এবং বেগ, এই কয়েকটি টপিক নিয়ে কথা বলে আজকে ক্লাস শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে সহায়তা দান করেন। তো শিক্ষার্থী বন্ধু, তোমরা চলো যাই, আজকে আমরা ক্লাসের ভিতরে প্রবেশ করতে চেষ্টা করি। তো প্রথমেই আমরা তোমাদের সাথে যে কথাটা বলতে চেষ্টা করব সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। তো এই প্রসঙ্গ বিন্দু বা তোমাদের অনেক সময় প্রসঙ্গ কাঠামো বলা হয়ে থাকে, এই প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু অনেক সময় বলা হয়ে থাকে, এই বিন্দু সম্পর্কে আমরা জানব। তবে আমরা প্রথমেই বলতে চেষ্টা করব কেন আমরা এই প্রসঙ্গ বিন্দু সম্পর্কে জানব। এই পৃথিবীতে প্রত্যেকটি বস্তুর এক একটি অবস্থান রয়েছে, প্রত্যেকটা বস্তুর একটা অবস্থান রয়েছে এবং আমরা কখনো এই অবস্থানকৃত বস্তুকে দেখে বলি যে এটা স্থির আছে, আবার দেখে বলি যে এটা গতিশীল রয়েছে। অর্থাৎ কোনো বস্তুর অবস্থানকে নির্দেশ করার জন্য আমাকে অবশ্যই প্রসঙ্গ বিন্দু সম্পর্কে ধারণা থাকতে হবে। অর্থাৎ প্রসঙ্গ বিন্দু কোনটা, অর্থাৎ আমরা যদি এরকম এই বোর্ডটার ভিতরে একটা বৃত্ত চিন্তা করি, আমরা এই বোর্ডটার ভিতরে যদি আমরা একটা বৃত্ত চিন্তা করি, এই পুরো বৃত্তটাকে যদি আমরা একটা নির্ধারিত বিন্দু মনে করি, নির্ধারিত বিন্দু মনে করি, তাহলে এই বিন্দুটাকে আমরা ধরে অন্য কোনো, যেমন আমার অবস্থান অথবা অন্য কোনো অবস্থান নির্ধারণ করতে যদি আমরা পারি, তবে এই বস্তুটাকে আমরা প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু বলবো। অর্থাৎ এই বিন্দুটাই বলে দেবে অন্য একটি জিনিস গতিশীল না স্থিতিশীল, গতি আছে না স্থিতি অবস্থায় রয়েছে। যে বিন্দুটাকে আমরা মূল হিসাবে চিন্তা করে বলবো সেটাকে আমরা বলবো প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রসঙ্গ বিন্দুটা আমাদের উপরেই নির্ভর করবে যে আমরা গতির পর্যায়ে আছি না স্থিতির পর্যায়ে আছি। এখন শিক্ষার্থী বিন্দুরা, তোমরা খেয়াল করে দেখো, যদি বলা হয় যে তুমি এই পৃথিবীতে এখানে দাঁড়িয়ে আছো, পৃথিবীতে এই জায়গায় দাঁড়িয়ে আছো, তাহলে তুমি কি স্থির আছো? হ্যাঁ, তুমি যখন এখানে দাঁড়িয়ে আছো, কিছুক্ষণ পরেও অন্য কেউ এসে যখন দেখছে তোমাকে যে তুমি সেই ঠিক ওই জায়গাতেই রয়েছো, তোমার জায়গার পরিবর্তন হয়নি, তখন তোমাকে বলবে যে তুমি স্থির রয়েছো। তাহলে
সে নিশ্চয় কোন একটি বিন্দুকে টার্গেট করে বলেছে যে তুমি স্থির রয়েছো। সে যদি না জানতো যে এই বোর্ডটা যদি সে চলমান যদি জানতো, তাহলে সে কিন্তু বলতে পারতো না যে আমি স্থির রয়েছি না চলমান রয়েছি। অনেক সময় তোমরা এরকম করো না, যে চোখ বেঁধে কাউকে যদি বলো ঘুরে এক পা ঘুরে এসে তুমি আবার দাঁড়িয়ে যাও, তাহলে সে কিন্তু বলতে পারবে না তুমি ঘুরে এসছো না স্থির অবস্থায় রয়েছো। সে কিন্তু তোমাকে দেখে বলবে যে যেহেতু তুমি যেখানে ছিলে সেখানে রয়েছো, যার কারণে তুমি স্থির রয়েছো। ঠিক মূল বিন্দুটা ঠিক এইরকম শিক্ষার্থীরা। মূল বিন্দুটা হচ্ছে যদি তুমি তাকে ঠিক মতন অনুধাবন না করতে পারো, তাহলে অন্য কোনো বস্তুর অবস্থান তুমি নির্ণয় করতে পারবে না। তো এর যদি আমরা বাস্তব উদাহরণ দিই শিক্ষার্থীরা, তোমরা মনে করো যে দুই বন্ধু একটি চলন্ত ট্রেনে মুখোমুখি বসে আছে। এখন ট্রেন কিন্তু চলছে, তুমি জানো, তোমার বন্ধুও জানে ট্রেন কিন্তু চলছে, কিন্তু তোমরা দুই বন্ধু একে অপরের সামনাসামনি মুখোমুখি বসে আছো এবং বলছো তোমরা দুজনে কিন্তু স্থির রয়েছো। আসলে কি তোমরা দুজন স্থির রয়েছো? না, তোমরা দুজন স্থির নাই। অর্থাৎ তোমার বন্ধু তোমাকে মূলবিন্দু মনে করেছে, আর তুমি তোমার বন্ধুকে মূলবিন্দু মনে করেছো। অর্থাৎ দুইজন দুইজনকে মূলবিন্দু মনে করার ফলে তোমাদের মধ্যবর্তী যে চেঞ্জ, অবস্থানের চেঞ্জ, এই অবস্থানের চেঞ্জ না হওয়ার কারণে একজন আরেকজনকে স্থির বলছো, কিন্তু প্রকৃতপক্ষে তোমরা কিন্তু স্থির নও। যদি জানালার দিকে তুমি তাকাও, তাহলে তুমি দেখবা যে সে সব কিছু চলমান। অথবা স্টেশনে যে লোকটি বসে রয়েছে জানালা দিয়ে তোমাকে দেখলো, সে কিন্তু তোমাকে বলবে কি তোমরা চলমান, কিন্তু তোমরা একে অপরকে বলছো কি স্থির। তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারছি যে তুমি যখন তোমার বন্ধুকে প্রসঙ্গবিন্দু বা মূলবিন্দু চিন্তা করেছো, তখন তোমাকে স্থির মনে হয়েছে। কিন্তু তুমি যখন বাইরের একটি গাছকে প্রসঙ্গবিন্দু মনে করছো বা মূলবিন্দু মনে করছো, তখন তুমি কিন্তু নিজেকে গতিশীল মনে করছো। তার মানে তোমার গতিশীলতা অথবা স্থিতিশীলতা পুরোটাই নির্ভর করছে তুমি মূলবিন্দু না প্রসঙ্গবিন্দু কেমন ধরেছো বা কাকে ধরেছো সেটার উপর। যার কারণে আমাদেরকে যে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে গেলে আমাদেরকে অবশ্যই প্রসঙ্গবিন্দু সম্পর্কে জানতে হবে। তো এবার তোমরা শিক্ষার্থীরা, তোমরা যদি চিন্তা করো যে মূল বিন্দুটা যদি সমবেগে চলমান থাকে, অর্থাৎ যেটা আমরা মূল বিন্দু ধরেছি সেটা সমবেগে চলছে, অর্থাৎ তার বেগটা এমন যে সব সময় সে একইভাবে একই সমান দূরত্ব অতিক্রম করছে, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। তাহলে কিন্তু আমরা কখনোই কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে পারবো না। তার উদাহরণটা কি হতে পারে? ধরো তোমরা দুইজন বন্ধু মোটরসাইকেল ড্রাইভ করছো পাশাপাশি। যদিও পাশাপাশি থেকে মোটরসাইকেল ড্রাইভ করাটা রাস্তায় দুর্ঘটনার কারণ হতে পারে, কিন্তু আমরা উদাহরণের ক্ষেত্রে বলছি তোমরা দুই বন্ধু দুটি মোটরসাইকেলে পাশাপাশি অবস্থান করছো এবং তোমার বন্ধুর মোটরসাইকেলের বেগ রেখেছো তুমি 40 কিলোমিটার/আওয়ার, তোমার মোটরসাইকেলের বেগ রেখেছো তুমি 40 কিলোমিটার/আওয়ার। কেমন মনে হবে তোমরা দুজনেই কিন্তু স্থির রয়েছে। তার মানে তোমার গতিবেগটাও 40 কিলোমিটার/আওয়ার, তার গতিবেগটাও 40 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ তোমরা দুজনে সমবেগে চলছো একই দিকে। তাহলে কিন্তু তোমাদের অবস্থান নির্ণয় করাটা তোমাদের পক্ষে কঠিন, কিন্তু তোমার ডানে বামে বা সামনে পিছনে যারা রয়েছে তারা তোমাকে কিন্তু অনায়াসে বলে দেবে যে তুমি গতিশীল অবস্থায় রয়েছো, কিন্তু তোমরা দুজনে একে অপরকে কিন্তু বলতে পারবে না যে গতিশীল অবস্থায় রয়েছে কিনা। যার কারণে আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু খুব সঠিক ধারণা নিতে হবে শিক্ষার্থীরা। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আসলে প্রসঙ্গ বিন্দু কি স্থির বা গতিশীল? এটা যদি আমরা ভাবি তো আমরা নিছক বোকামি করব। এটা ভাবার আমাদের প্রয়োজন নেই যে প্রসঙ্গ বিস্তুতা স্থির না গতিশীল। কেননা পৃথিবীর যত গতি রয়েছে সবগুলো কিন্তু আপেক্ষিক গতি, অর্থাৎ কারো সাথে তুলনা করলে গতিশীল না স্থিতিশীল, অথবা কারো সাথে যদি আমরা দেখি উপমা দিই তাহলে বলতে পারবো এটা গতিশীল না স্থিতিশীল। অতএব আমি গতিশীল না স্থিতিশীল প্রসঙ্গবিন্দু এটা নিয়ে যদি চিন্তা করতে চাই তাহলে কিন্তু আমার মাথা পাগল হয়ে যাবে। কীরকম পাগল হবে? তুমি যদি মনে করো যে এই আমার একটা বস্তু এখানে রয়েছে, এইখানে একটা বিন্দু রয়েছে, সেই বিন্দুটা কি স্থির, তুমি যদি মনে করো যে স্থির, তখন আমি বা আমার অন্য কোনো শিক্ষার্থী তোমাকে যদি বলে যে না এটা স্থির না,
তাহলে তুমি কিন্তু এটা জবাব দিতে পারবে না। কেন তুমি জবাব দিতে পারবে না? কারণ এই বস্তুটা কোথায় রয়েছে? পৃথিবীতে রয়েছে। আর পৃথিবী কেমন? গতিশীল রয়েছে। তুমি যখন এখান থেকে পৃথিবীর বাইরে চলে যাবে তখন কিন্তু ঠিকই তুমি এই বস্তুটাকে গতিশীলই দেখতে পাবে। এখন মনে হচ্ছে এই বস্তুটা স্থিতিশীল, কিন্তু তুমি যখন এইখান থেকে একটু দূরে চলে যাবা, পৃথিবী থেকে একটু উঁচুতে চলে যাবা, তখনই কিন্তু এই বস্তুটা গতিশীল মনে হয়ে যাবে। তাহলে তুমি বলছো স্থিতির অর্থাৎ স্থির রয়েছে, আমার অন্য শিক্ষার্থী বলছে এটা গতিশীল রয়েছে, যার কারণে প্রসঙ্গ বিন্দুটা গতিশীল না স্থিতিশীল না মনে করে বরং আমরা কোনো বস্তুর সাথে কোনো বস্তুকে তুলনা করে সেটা স্থির না গতিশীল এটা বলতে পারি। এখন তুমি যদি এটা থেকে অন্য কোথাও যাও, মনে করো তুমি বলছো যে না চাঁদ তো স্থির রয়েছে, তুমি বলছো চাঁদ স্থির রয়েছে, আর কেউ বলছে না চাঁদ তো স্থির রয়ে নাই, কারণ চাঁদ তো তার নিজ অক্ষের উপর আবর্তন করে। তুমি হয়তো দাঁড়িয়ে আছো, চাঁদও দাঁড়িয়ে আছে, এটা দেখে তুমি হয়তো মনে করছো স্থির বস্তু, কিন্তু চাঁদ তো তার নিজ অক্ষের অবস্থান করছে। এবার তুমি যদি মনে করো যে না, যদি সূর্যকে আমরা সূর্যের ভিতরে কোনো একটা বস্তুকে তুমি মনে করছো যে সূর্যের মধ্যে একটা কেন্দ্রবিন্দু রয়েছে, সেই কেন্দ্রটা স্থির, তাহলে তুমি এটা কি চিন্তা করতে পারো সূর্য কোথায়? সূর্য মিল্কওয়ের একটা অংশ না? তাহলে মিল্কওয়ে কি গতিশীল না? এভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি জিনিসকে তুমি যদি চিন্তা করো, তাহলে একটার সাপেক্ষে আর একটা গতিশীল হয়ে যাবে, অথবা একটার সাপেক্ষে আর একটা স্থিতিশীল হবে। অর্থাৎ কোনো গতি পরম নয়, আর কোনো গতি পরম স্থিতিশীল নয়। অর্থাৎ পরম স্থিতিশীল মানে সর্বদাই গতিশীল অথবা সর্বদাই স্থিতিশীল, এই জিনিসটা তুমি কোথাও খুঁজে পাবে না। বরং সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, অর্থাৎ কোনোটাই পরম গতি নয়। অতএব শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কাজ হচ্ছে যে প্রসঙ্গ বিন্দুটা স্থির বা মূল এই বিবেচনা না করে আমরা চিন্তা করব যে একটি বস্তুর সাথে আরেকটি বস্তুর যদি অবস্থানের পরিবর্তন হয়ে যায়, তাহলে আমরা বলবো অন্য বস্তুটি গতিশীল রয়েছে, আর যদি বস্তুটি অবস্থানের পরিবর্তন না ঘটে তাহলে আমরা সেটাকে স্থিতিশীল মনে করব। তো এবার আমরা গতির বিভিন্ন প্রকার যে গতি রয়েছে সেই বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জানতে চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো, গতি কিন্তু আমাদের 5 প্রকার, অর্থাৎ আমরা 5 প্রকার গতি নিয়ে এই অধ্যায়ে আলোচনা করব। প্রথমেই আমরা সরল রৈখিক। এবার তোমরা চিন্তা করো, সরল রৈখিক অর্থাৎ সরল রেখার সাথে রিলেটেড এরকম একটি গতি যদি হয়, তাহলে তাকে আমরা কি বলবো? সরল রৈখিক গতি। যেমন আলোর গতি, অর্থাৎ তোমরা ছোটোকালে পড়েছো যে আলো সবসময় সোজা সরল পথে চলে, তার মানে আলোর যে চলার গতি সেটা কিন্তু সরলরৈখিক গতি। এছাড়া যদি আমরা সমতল পৃষ্ঠের ওপর কোনো একটি বস্তুর উপর ধাক্কা দিয়ে সোজা একদম সোজা দিকে তাকে যদি তার স্মরণ ঘটায়, তাহলে তার যে গতি সেটাকে আমরা বলবো সরলরৈখিক গতি। অথবা যদি আমরা কোনো উপরের পৃষ্ঠ থেকে উঁচু জায়গা থেকে কোনো একটি বস্তুকে ছেড়ে দিই, একটি বলকে যদি ছেড়ে দিই, তো সে বলটা যদি সোজা একদম কোনো জায়গায় পড়ে, তাহলে তাকে আমরা বলবো কি? সরলরৈখিক গতি। অর্থাৎ কোনো বস্তুর ওপর যদি বস্তুর গতিটা যদি এমন হয় যে সেটা একটি সরল রেখার মতো, অর্থাৎ সোজা পথে যাচ্ছে, তাহলে তাকে আমরা সরলরৈখিক গতি বলবো। তো এবার আমরা ঘূর্ণন গতি নিয়ে বলতে চেষ্টা করব। কোন গতি নিয়ে? ঘূর্ণন গতি। অর্থাৎ কোন একটি বিন্দু সমদূরত্বে অবস্থান রেখে সর্বদাই যদি কি থাকে? চলতে থাকে। অর্থাৎ এইখান থেকে এটা দূরত্ব যত, এইখান থেকে এটা দূরত্ব তত, এইখান থেকে এটা দূরত্ব তত, এইরকম সমদূরত্ব বজায় রেখে যদি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে তাকে আমরা ঘূর্ণন গতি বলবো। যেমন একটা যে ঘড়ি রয়েছে না শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ঘড়ি, এই ঘড়ির যে গতি সেটা কী বলো আমরা? ঘূর্ণন গতি। চাঁদ তার নিজ অক্ষের মধ্যে যে ঘুরছে, কী গতি? ঘূর্ণন গতি। পৃথিবী তার নিজ অক্ষে যে ঘুরছে, ঘূর্ণন গতি। সূর্য যে তার গতি, সেটা তার কি? ঘূর্ণন গতি। অর্থাৎ সব সময় এমনটা নয় যে যেমন দেখো চাঁদ ঘুরছে কি না, চাঁদ তো টুপ করে খুলে পৃথিবীতে পড়ে যাবে না, বা সূর্য ঘুরছে কি না, সূর্য তো টুপ করে খুলে ধ্বংস হয়ে যাবে না। এরকম টপ করে বা টুপ করে খুলে নষ্ট হয়ে যাবে না, ধ্বংস হয়ে যাবে না, সমান দূরত্ব বজায় রেখে চলবে। যেমন বৈদ্যুতিক পাখার যে গতি, তুমি কি মনে করো যে বৈদ্যুতিক পাখাটা খুলে পড়ে যাবে? বৈদ্যুতিক পাখার যে
দূরত্বটা সর্বদা সমান রেখে ঘুরছে না, তাহলে কোনো ঘূর্ণন অর্থাৎ বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো গতি যদি সমান দূরত্ব বজায় রাখে সর্বদাই, তাহলে তার এই ধরনের গতিটাকে আমরা বলবো কি ঘূর্ণন গতি। এরকম ঘূর্ণন গতি আরও অনেক উদাহরণ রয়েছে, তোমরা সেগুলো বুঝতে চেষ্টা করো। তো এবার আমরা তোমাদের সামনে চলন গতি নিয়ে কথা বলতে চেষ্টা করব। চলন গতিটা কি একটা উদাহরণ তোমাদের সামনে দিলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন একটা গাড়ি বা একটা বিমান বা একটা প্লেন যদি সোজা পথে একদম সোজা পথে চলে, তাহলে তার গতিটাকে আমরা চলন গতি বলব। অর্থাৎ চলন গতি হচ্ছে যে একটি বস্তু অনেকগুলো বিন্দু দ্বারা তৈরি, তার প্রতিটি বিন্দু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, যেমন একটা প্লেন যদি সোজা যায় তাহলে প্লেনের অসংখ্য গতির বিন্দু রয়েছে। যেমন ধরো এটা যদি প্লেন ধরি আমরা, এইটা একটা বিন্দু যদি চিন্তা করি, তাহলে যদি এইখান থেকে এখানে নিয়ে যাই, তাহলে এই বিন্দুটা এইখানে চলে গেছে আর এই বিন্দুটা এই জায়গায় এসছে, তাহলে দেখা গেল যে পিছনের বিন্দুটাও যে পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, সামনের বিন্দুটাও কিন্তু সেই পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এই ধরনের যদি গতি হয়, তাহলে তাকে আমরা কি বলবো? চলন গতি বলবো। আসলে চলন গতিটা যে সোজা হতে হবে কিনা, এর বাধ্যবাধকতা রয়েছে কিনা? না শিক্ষার্থী বন্ধুরা, চলন গতি সোজা হতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। তবে যদি চলন গতি আঁকাবাঁকা হয়, আঁকাবাঁকা চলন গতির উদাহরণ দেওয়াটা অত্যন্ত কষ্টকর। কীরকম কষ্টকর তোমরা খেয়াল করে দেখো, উপরের চিত্রটা প্লেনটা একবার এইদিকে এইরকম গিয়েছে, এটা কিন্তু চলন গতি আমরা বলতে পারবো না, কারণ এইখান থেকে আমরা নিশ্চিত হতে পারছি না যে প্লেনের প্রত্যেকটি বিন্দু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করেছে। কিন্তু একথা সত্য যে চলন গতি সর্বদাই সোজা হতে হবে এর কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে চলন গতি কি আঁকাবাঁকা হতে পারে, কিন্তু এর উদাহরণ পাওয়া অত্যন্ত কঠিন। তাহলে আমরা চলন গতি কাকে বলবো? যদি কোনো একটি বস্তুর প্রতিটি বিন্দু একই সময়ে একই সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে তাকে আমরা চলন গতি বলব। এবার পর্যাবৃত্ত গতিটা সাথে ঘূর্ণয়ন গতির কিন্তু রিলেশন আছে শিক্ষার্থীরা। ঘূর্ণয়ন গতি তোমরা খেয়াল করে দেখো, আমরা ঘূর্ণয়ন গতির উদাহরণ দিয়েছিলাম যে সমদূরত্ব বজায় রেখে যদি কি করে কোন একটি বিন্দু ঘুরে, তাহলে তার গতিটাকে আমরা ঘূর্ণন গতি বলবো। ওইখানে কিন্তু সমদূরত্ব কথাটা ছিল, আর এইখানে কিন্তু সমদূরত্বটা নাই। কীরকম আছে? পর্যাবৃত্ত গতি হচ্ছে যে একটা বিন্দু আছে এখানে, আরও একটা বিন্দু এই জায়গায় রয়েছে, অর্থাৎ যদি এইখান থেকে ঘুরে আবার এখানে আসলো, অর্থাৎ পূর্বে যে অবস্থান থেকে ঘূর্ণন আরম্ভ করেছে আবার লাস্টে এসে সেই ঘূর্ণন শেষ করলো, অর্থাৎ একটা পাক ঘুরে আসলো। এইখানে আসতে যদি 5 সেকেন্ড তার সময় লাগে, প্রতিটেই যদি হয় একটি নির্ধারিত বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে এবং প্রতিটি ঘূর্ণয়নের যে সময়কাল সেটা যদি একই সমান হয়, তাহলে এই ধরনের ঘূর্ণন গতিটাকে আমরা কি বলবো? পর্যাবৃত্ত গতি বলবো। শিক্ষার্থীরা, পর্যাবৃত্ত গতি কিন্তু বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, আবার সরলরৈখিকও হতে পারে। কীরকম? বৃত্তাকার কেমন? যদি তোমার ধরো যে এই আমার সেকেন্ডের কাঁটাটা, ঘড়ির সেকেন্ডের কাঁটাটা প্রতি 60 সেকেন্ড পর 12টার ঘরকে অতিক্রম করে, আমার মিনিটের কাঁটাটা প্রতি 60 মিনিট পর 12টার ঘরকে অতিক্রম করে, আমার ঘন্টার কাঁটাটা প্রতি 12 ঘন্টা পর 12টার ঘরকে অতিক্রম করে। তার মানে সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাঁটার যে গতিটা, সেই গতিটাকে আমরা কি বলছি? পর্যাবৃত্ত গতি বলছি। কিন্তু এই ফ্যানের পাখা, প্রতিটি পাখা একই সময়ে একই দূরত্ব বজায় রাখে, ঠিক আছে, কিন্তু একই সময়ে আবার পূর্বের অবস্থানে ফিরে আসে, এমনটা নাও হতে পারে। তাহলে ঘূর্ণন গতি এবং পর্যাবৃত্ত গতির মধ্যে যে ফারাকটা নিশ্চয় তোমরা বুঝতে পারছো। অর্থাৎ ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি হতেই পারে যদি এই শর্তটা মানতে পারে যে সব সময় একই সময় নিয়ে অতিক্রম করছে, তাহলে তাকে আমরা পর্যাবৃত্ত গতি বলবো। এবার উপবৃত্তাকার তোমরা বলে থাকো
পৃথিবী গোলাকার নয়, পৃথিবী কেমন একটু চ্যাপ্টা আকৃতি। তাহলে পৃথিবী যে নিজ অক্ষের ওপর একটু ঘুরছে, সেটা তার কেমন গতি? উপবৃত্তাকার, ঠিক বৃত্তের মতো। বৃত্তাকার, বৃত্ত হুবহুব নয়, এ ধরনের গতিটাকে আমরা কি বলছি? উপবৃত্তাকার। তার মানে পর্যাবৃত্ত গতি বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে এবং সরলরৈখিকও হতে পারে। এবার শিক্ষার্থী বন্ধুরা, সরল স্পন্দন গতি, আমরা এই সরল স্পন্দন গতি সম্পর্কে জানতে চেষ্টা করব। আমরা তোমাদের কাছে সামনে কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছিলাম, একটা বিন্দু 5 সেকেন্ড পর কী করছে? এই জায়গায় ফিরে আসছে। আমরা তোমাদের সামনে সরল স্পন্দনের কয়েকটি উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। যেমন হার্টের গতি, আমাদের স্পন্দন যে হার্ট রয়েছে, সেই হার্টের গতি কি? তুমি বুকে হাত দিয়ে দেখো, একবার সামনের দিকে, একবার পিছনের দিকে, অর্থাৎ তার মোট 2 দিক। অর্থাৎ সে যেমন ধরো সরল দোলকের গতি, সরল দোলকের গতি, সরল দোলক তোমরা নিশ্চয় চেনো। এইরকম একটি চিত্র হুক দিয়ে আটকানো থাকে, এইখানে একটি সুন্দর করে আমরা ছোটোকালে যে দোলনা খেলেছি না, দোলনা, সেই দোলনা টাইপের একটা গতি। আমি এখানে টানলাম, টানার পরে এইখান থেকে ছেড়ে দিলাম, সে এইখানে পৌঁছাবে। তাহলে এইখানে গেল যতক্ষণে সময়ে, আবার এইখানে সে ফিরে আসলো। এই পুরো একবার গেল, আবার ফিরে আসলো। এটা হচ্ছে তার একটা কার্যক্রমের শেষ, একটা কার্যক্রম। তাহলে সে তার মোট যে গতিকাল, এখানে যেমন 5 সেকেন্ড, এখানেও আর কি, যদি ধরে নিই আমরা যে এটা 5 সেকেন্ড সময় লেগেছে, 5 সেকেন্ড সময় লেগেছে, তাহলে তার 5 সেকেন্ডের অর্ধেক টাইম, 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড সে সামনের দিকে। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, এই যে আমরা সরল স্পন্দন গতি যখন প্রথমে ছিল, আমি টান দিয়ে এটাকে এখানে রেখেছি। তুমি দোলনা দাও যখন কাউকে, এভাবে টেনে স্থির করো না, তারপর স্থির, অর্থাৎ প্রথম অবস্থায় সে 0 হয়ে থাকে। এবার তুমি ছেড়ে দিয়েছো, আস্তে করে ছাড়লেও অথবা জোরে করে ছাড়লেও সে ধীরে ধীরে কিন্তু গতিপ্রাপ্ত হয়, একবারেই কিন্তু গতিপ্রাপ্ত হয় না। অর্থাৎ প্রথম অবস্থায় সে 0 ছিল, এইখানেও প্রথম অবস্থায় সে 0 রয়েছে। এবার তুমি যখন সেটা গতিশীল করে হয়ে গেল, তখন ধীরে ধীরে সে চূড়ান্ত গতিতে পৌঁছালো। এই লাস্ট বিন্দুতে সে কিন্তু একদম চূড়ান্ত গতিতে পৌঁছাচ্ছে। এই চূড়ান্ত গতিতে পৌঁছার পর সে আবার স্থির হয়ে যায়। আবার স্থির হয়ে যাওয়ার পর সে যে দিক থেকে এসেছিল সেই দিকেই মুভ করে। অর্থাৎ যদি সে পিছন দিক থেকে আসে, তাহলে পিছন দিকেই মুভ করে। অর্থাৎ তার মোট গতিকালের অর্ধেক সময় সামনের দিকে এবং বাকি অর্ধেক সময় যদি পেছনের দিকে আসে, তাহলে এই ধরনের পর্যাবৃত্ত গতিগুলোকে আমরা বলবো সরল স্পন্দন গতি। যেমন তুমি একটি বস্তুকে মনে করো, একটি ঢিলকে এভাবে ছুঁড়ে দিয়েছো, একটি ঢিলকে ছুঁড়ে দিয়েছো, তাহলে এই ঢিলটা এই জায়গায় কী ছিল? শূন্য ছিল তার গতিবেগটা। এবার তুমি যখন বল প্রয়োগ করেছো, তখন সেটা সর্বোচ্চ উপরে উঠেছে, সর্বোচ্চ উপরে। এই জায়গায় উঠার পরে সে প্রথমে কী হয়েছে? সর্বোচ্চ গতিবেগ প্রাপ্ত হওয়ার পরে সে শূন্য হয়েছে। শূন্য হওয়ার পর সে আবার নিচের দিকে ফিরে এসছে। অর্থাৎ এইখান থেকে এটুকু উঠতে যদি তাকে 5 সেকেন্ড সময় লাগে, তাহলে এইখান থেকে এটুকু নামতেও তাকে 5 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ তার মোট পর্যায়কালটা হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ডের 5 সেকেন্ড সে সামনে উপরের দিকে এবং 5 সেকেন্ড সে নিচের দিকে। অর্থাৎ যদি এভাবে চলতে থাকে, তাহলে এই ধরনের গতিগুলোকে আমরা পর্যাবৃত্ত গতি বলবো। নিশ্চয় তোমরা পর্যাবৃত্ত গতি বুঝতে, পর্যাবৃত্ত পাশে আমরা সেটাকে সরল স্পন্দন গতি বলবো। কিন্তু যদি সেটা শুধুমাত্র ওই যে আমার ঘড়ির কাঁটাটা শুধুমাত্র 12 ঘন্টা পর অতিক্রম করছে, পিছনের দিকে কিন্তু এটা মুভ করে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এইটা হচ্ছে পর্যাবৃত্ত গতি শুধুমাত্র। কিন্তু এটাকে আমি পর্যাবৃত্ত গতিও বলতে পারি, আবার স্পন্দন অর্থাৎ সরল স্পন্দন বা ছন্দিত স্পন্দনও অনেকেই বলে থাকি, ছন্দিত স্পন্দন গতিও বলতে পারি। তাহলে পর্যাবৃত্ত গতি আর সরল ছন্দিত স্পন্দন গতি কিন্তু মিল রয়েছে, তবে বেসিক্যালি পার্থক্যটা হচ্ছে যে অর্ধেক সময় যদি সে ফুল সময় একই দিকে ঘুরে, তাহলে সেটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলবো। আর যদি অর্ধেক সময় সামনের দিকে আর অর্ধেক সময় আবার পূর্ব গতির দিকে যদি চলে যায়, তাহলে তাকে আমরা বলবো সরল স্পন্দন গতি। তো শিক্ষার্থী বিন্দুরা, আমরা তোমাদেরকে গতি নিয়ে বলতে চেষ্টা করছি। তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাদেরকে জানাও, আমরা তোমাদের এই সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করে দেখব। এবার তোমাদের সামনে আমরা স্কেলার ও ভেক্টর রাশি নিয়ে কথা বলতে চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ভেক্টর রাশি বা স্কেলার রাশি সম্পর্কে তোমরা যখন একটু বড় হবে তখন বিস্তারিত জানবে। আমরা শুধু এখানে তোমাদেরকে একটু ধারণা দিয়ে যাব
তো তোমরা খেয়াল করে দেখো, আমরা এখানে 4টা উদাহরণ দিয়েছি তোমাদের। তো কেউ তোমাকে বলছে যে তোমার শরীরের তাপমাত্রা 98 ফারেনহাইট, আবার কেউ বলছে তোমার ভর 55 কেজি, কেউ বলছে তোমার স্কুল তোমার বাড়ির গেট হতে 500 মিটার দূরে, আবার কেউ বলছে তোমার স্কুল বাড়ির গেট হতে 500 মিটার পূর্ব দিকে। তোমরা খেয়াল করে দেখো, এই 4টি উদাহরণের মধ্যে লাস্ট যে উদাহরণটি, তার মধ্যে একটি স্বাতন্ত্রতা রয়েছে। কি? একটি দিকের উল্লেখ রয়েছে, একটি দিকের উল্লেখ রয়েছে। কোন দিক? পূর্ব দিক। আমার এইখানে প্রসঙ্গবিন্দুটা কি? গেট, বাড়ির গেট থেকে স্কুলের দূরত্ব পূর্ব দিকে। যদি বলা হয় বাড়ির গেট থেকে স্কুলের দূরত্ব 500 মিটার, এটাও ঠিক আছে। আবার যদি বলা হয় পূর্ব দিকে, তার মানে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মানেরও প্রয়োজন হয়, আবার দিকেরও প্রয়োজন হয়, তাকে আমরা কি বলবো? ভেক্টর রাশি। তাকে আমরা বলবো ভেক্টর রাশি। অর্থাৎ দুটি জিনিসের প্রয়োজন হবে, মানেরও প্রয়োজন হবে, অর্থাৎ রাশি, ভেক্টর রাশি সমান আমরা বলতে পারি ভেক্টর রাশি সমান হচ্ছে কি? মান প্লাস কত? দিক। মান প্লাস দিক, তাকে আমরা কি বলবো? ভেক্টর রাশি বলবো। আর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য কি শুধুমাত্র মানের প্রয়োজন, যেমন এই যে বলা হয়েছে স্কুল তোমার বাড়ির গেট হতে 500 মিটার দূরে, তাহলে শুধু কি বলেছি আমি? 500 মিটার বলেছি, কোনো দিকের উল্লেখ করি নাই। এখানে বলছি তোমার ভর কত? 55 কেজি, আমি বলিনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে তোমার ভরটা। এখানে তোমার শরীরের তাপমাত্রা হচ্ছে 98 ফারেনহাইট, এখানেও কোনো দিকের উল্লেখ নেই। তার মানে এই 3টি হচ্ছে কি? স্কেলার রাশি, আর এটা হচ্ছে ভেক্টর রাশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা এখানে খেয়াল করে দেখো, আমরা 4টা ভেক্টরের উদাহরণ দিয়েছি। এখানে এবি ভেক্টর সমান সিডি ভেক্টর, অর্থাৎ এটা খেয়াল করে দেখো, এ থেকে বি এর দিকে এর ভেক্টর, আবার সি থেকে ডি এর দিকে এটার ভেক্টর। 1 নম্বরটার ভেক্টর হচ্ছে এ থেকে বি এর দিকে, 2 নম্বরটার ভেক্টর হচ্ছে সি থেকে ডি এর দিকে। এই ভেক্টরটা আর এই ভেক্টরটা সমান কিন্তু। কেন? যেহেতু এটা যেদিকে যাচ্ছে এটাও সেদিকে যাচ্ছে, এবং এ বি এর মান যদি 5 হয় আর সি ডি এর মান যদি 5 হয়, তার মানে মানও এক হতে হবে, দিকও এক হতে হবে, তাহলে তাকে আমরা সমান ভেক্টর বলবো। যদি এরকম হতো যে এটা এ থেকে বি এর দিকে কত? 5, আবার এটা যদি এরকম হতো যে সি থেকে ডি এর দিকে এটাও 5, দেখো খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এর মানটা কিন্তু সমান, কিন্তু এর দিক হচ্ছে এ থেকে বি এর দিকে অর্থাৎ হাতের ডান দিকে, আর এর দিক হচ্ছে সি থেকে ডি এর দিকে অর্থাৎ এর দিক হচ্ছে হাতের বাম দিকে অর্থাৎ বিপরীত। তার মানে এই ভেক্টরটা মানের ক্ষেত্রে সমান, কিন্তু বিপরীত ভেক্টর, একটা আর একটার বিপরীত ভেক্টর, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা তাকে আলাদা বলতে পারি। যেমন এখানে তোমরা খেয়াল করে দেখো, যদি আমরা 3 নম্বর ভেক্টরটার কথা বলি, এখানে 3 নম্বর ভেক্টরটা এটাও মানের দিক থেকে সমান, কিন্তু এটার দিক এদিকে আর এটার দিক এদিকে, অর্থাৎ এই ভেক্টর আর এই ভেক্টর মানে সমান হলেও একই ভেক্টর না। আবার দেখো এই 4 নম্বর ভেক্টরটা, এটা আর এটা কিন্তু ভেক্টর, দিক একই কিন্তু মান সমান না, এক্ষেত্রেও আমরা তাকে ভেক্টর সমান ভেক্টর বলতে পারবো না। তাহলে একটি ভেক্টর আর একটা ভেক্টর সমান হতে গেলে দুটি বিষয় খেয়াল করতে হবে, কি? মানও একই দিকে হতে হবে, দিকও একই দিকে হতে হবে। এখানে আমরা আরেকটি উদাহরণ দিয়ে রাখছি, দেখো খেয়াল করে দেখো, একটি ভেক্টর এ থেকে আরম্ভ করে বিতে গিয়েছে, তার মান কত? 4 মিটার। আবার বি থেকে সি এর দিকে গিয়েছে, এর মান কত? 3 মিটার। তার মানে এটাও ভেক্টর, এটাও ভেক্টর, এটার মান কিন্তু কত? 4, আর এটার মান কত? 3। তাহলে এরা কিন্তু ভেক্টর, কিন্তু সমান ভেক্টর না, কারণ এর মানও সমান নয়, দিকও সমান নয়। তার মানে একটা ভেক্টর মান পরিবর্তন হলেও অসমান হতে পারে, আবার দিক পরিবর্তন হলেও অসমান হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এই দুটি ভেক্টরের যোগ করি, তাহলে এই ভেক্টর রাশির যোগফল কিন্তু বীজগাণিতিক নিয়মে হবে না। আমাদের স্কেলার রাশির যোগফল কিন্তু বীজগণিতিক নিয়মে হয়, অর্থাৎ একটা সাথে আর একটা যোগ করে দিলে হবে, কিন্তু এটা যোগ করলে হবে না। কিভাবে হবে? এটা কিন্তু এইখান থেকে এই দিকে এর ভেক্টরটা এটা ভেক্টরের, তখন আমরা এটা কীভাবে পাবো? যদি আমরা এখানে লম্ববিন্দু ধরি, তাহলে এটি একটু সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে সমকোণী ত্রিভুজ এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার। তাহলে এবির মান কত? 4-এর উপর স্কোয়ার আর 3-এর উপর স্কোয়ার,
16 + 9 সমান কত 25। অতএব এসি সমান হচ্ছে কত √25 অর্থাৎ শুধুমাত্র 5। এটা হচ্ছে কি এই ভেক্টরের যোগ বিয়োগ আমাদেরকে এইভাবে জ্যামিতিক উপায়ে করতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা এই স্কেলার রাশি আর ভেক্টর রাশিটা তোমাদের এখন এই লেভেলে গুরুত্বটা এইভাবে বহন করে যে তোমার পাঠ্য বইয়ে যতগুলো রাশি ব্যবহার করা হয়েছে সেই রাশিগুলো কোনটা ভেক্টর রাশি আর কোনটা স্কেলার রাশি এটা তোমার এখন জানাটা গুরুত্বপূর্ণ। এরকম না যে ভেক্টর রাশি যোগ করতে বলবে তোমাকে, ভেক্টর রাশি বিয়োগ করতে বলবে তোমাকে, এই ধরনের প্রশ্ন কিন্তু সাধারণত আমাদের এই লেভেলে হয়ে থাকে না। এই লেভেলে শুধু তোমাকে রাশিগুলোকে চিনতে হবে যে কোনটা ভেক্টর রাশি আর কোনটা স্কেলার রাশি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ আইটেম আমরা কথা বলছি। এখন যে আইটেমগুলো নিয়ে কথা বলবো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এগুলো তোমাদের প্রতিটি ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে। সেটা কি? দূরত্ব ও সরণ। আমরা অনেক সময় দূরত্ব সরণকে একইভাবে গুলায়া ফেলি। তার ইংরেজিটা দেখো, দূরত্বের ইংরেজি হচ্ছে ডিস্টেন্স আর সরণের ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। যদি তুমি আরোভাবে খুঁজতে যাও, কিছুক্ষণ আগে যে আমি স্কেলার বা ভেক্টর রাশি বলেছি তার মধ্যে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। তো আমরা দুটি উদাহরণের মাধ্যমে এই বিষয়টাকে ক্লিয়ার করব যে কোনটা দূরত্ব আর কোনটা সরণ। তো এবার খেয়াল করে দেখো, এ একটি বস্তু আর বি একটি বস্তু। একজন মানুষ এ থেকে বিতে যাবে, কতভাবে যেতে পারে তুমি বলতে পারো? নিশ্চয় বলতে পারো না। কি করবে সে? প্রথমে এইভাবে গিয়ে আবার এখানে এসে জমা হতে পারে, তারপর সে এইভাবে গিয়ে এইখানে এসে জমা হতে পারে, তারপর সে এইদিকে গেল আবার এখানে এসে জমা হতে পারে। আর অবশ্যই একজন এ থেকে বি এর সোজা পথে যাবে, বি থেকে সোজা পথে যাবে, অর্থাৎ এ থেকে বি এর দিকে সবাই কিন্তু দূরত্ব অতিক্রম করেছে, সবাই দূরত্ব অতিক্রম করেছে। তুমি যদি বলো যে এইটা হচ্ছে 5 মিটার আর এটা হচ্ছে 3 মিটার, তাহলে এই লোকটা এ থেকে বি এ যেতে তার দূরত্ব হচ্ছে কত? 3 + 5 সমান কত? 8 মিটার। অর্থাৎ প্রথম একটা লোক যে এ থেকে বি যেতে 8 মিটার দূরত্ব অতিক্রম করেছে। আরেকজন লোক যদি এইখান থেকে এখানে তুমি ধরো যে তোমার মোটামুটি ধরো যে কত, ধরো 6 মিটার ধরলো এটাকে, তাহলে এ থেকে বির দিকে আরেকজন লোক গেছে কত? 6 মিটার। আবার যদি এটা ধরো তুমি 4 মিটার, এটা ধরো যদি তুমি 7 মিটার, এটা যদি ধরো 6 মিটার, তাহলে আরেক লোক কত? 4 + 7 + 6, 7 × 6 = 13, 17, 13 × 4 = 17 মিটার। অর্থাৎ তিনটাই কিন্তু দূরত্ব। অর্থাৎ কোনো বস্তু যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে প্রসঙ্গ বিন্দু অনুযায়ী তার অবস্থানের পরিবর্তন ঘটায় তাহলে সে দূরত্ব অতিক্রম করেছে। আর এই সকল দূরত্বগুলোর মধ্যে যেটি সবচেয়ে কম এবং সরলরৈখিক, সবচাইতে কম এবং সরলরৈখিক দূরত্বটাই হচ্ছে কি? সরণ। সরলরৈখিক মানে বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? একদম সোজা, তার মানে তার একটা দিক আছে। এর দিকটা কি? এ থেকে বি এর দিকে। এ প্রথমে উদ্ভট এখান থেকে এখানে চলে গেছে, তারপর আবার এখানে এসছে, তার মানে তার দিক 2 বা 3 বার পরিবর্তন করেছে। এইটা কিন্তু কোনো দিক পরিবর্তন করে নাই, তাহলে এটাকে আমরা বলব কি? সরণ। আমরা আরও উদাহরণ তোমাদেরকে দিতে পারি শিক্ষার্থীরা। তুমি যদি মনে করো যে এইটা একটা বৃত্তাকার পথ, অর্থাৎ একটা বৃত্তাকার রাস্তা, এইখান থেকে একজন লোক হাঁটতে আরম্ভ করেছে। যদি তুমি মাপো যে এইখান থেকে এই বৃত্তাকার পথটার দূরত্ব হচ্ছে, এইটুকুর দূরত্ব হচ্ছে 5 মিটার, এটুকু হচ্ছে কত? 5 মিটার। তাহলে এই লোকটা কিন্তু এই এ থেকে মুভ করছে, এখানে আসলো, এখানে আসার পর এখানে আসলো, এই জায়গাতে এসছে লোকটা, বি বিন্দুতে এসছে। এবার তোমাকে যদি কেউ বলে এর সরণ কত, তাহলে নিশ্চয় কত? সরণ হচ্ছে কত? 10 মিটার। সরণ হচ্ছে 10 মিটার। কিন্তু কেউ যদি বলে দূরত্ব কত, তাহলে ½ × 2πr, অর্থাৎ এই বৃত্তাকার পথের অর্ধবৃত্তটা হচ্ছে তার দূরত্ব। বৃত্তাকার পথের অর্ধবৃত্তটা হচ্ছে তার দূরত্ব। আর বৃত্তাকার পথের একেবারে সোজা ব্যাস বরাবর
যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা হচ্ছে তার কি সরণ। তাহলে সরণ সবসময় সরলরৈখিকভাবে চলবে, সরণ সবসময় সরলরৈখিকভাবে চলবে। আবার যদি এই লোকটা এই বি থেকে আবার এতে চলে আসে, বি থেকে যদি একদম এ বিন্দুতে চলে আসে, কোথায় আসলো? এবার বিতে নাই, সে কোথায় এসছে? এতে এসছে। তাহলে এর সরণ কত হবে? সরণ কত হবে? সরণ হবে 0, সরণ হবে 0। অর্থাৎ সে ঘুরে ফিরে আবার এই বিন্দুতে চলে এসছে। তাহলে সে কোনো দিকের পরিবর্তন তো করে নাই, আবার দূরত্বেরও পরিবর্তন করে নাই। কিন্তু যদি বলা হয় দূরত্ব কত হবে, কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, তাহলে কি 2πr, অর্থাৎ পরিধির সমান দূরত্ব অতিক্রম করেছে। আমি নিশ্চয় তোমাদের শিক্ষার্থী, তোমাদের নিশ্চয় দূরত্ব এবং সরণ সম্পর্কে বোঝাতে পেরেছি। দূরত্বকে সাধারণত আমরা ডি দ্বারা এবং সরণকে সাধারণত আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি। তো শিক্ষার্থীরা, এবার আমরা দ্রুতি ও বেগ এই দুটো সম্পর্কে জানতে চেষ্টা করব। দ্রুতির ইংরেজি হচ্ছে স্পিড আর বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি। তাহলে তোমরা ইংরেজি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা আলাদা। অর্থাৎ তোমরা এবার খেয়াল করে দেখো, দ্রুতি সমান হচ্ছে দূরত্ব ভাগ সময়, দূরত্ব ভাগ সময়। আর সরণ সমান হচ্ছে কি না, সরি, বেগ সমান হচ্ছে কি সরণ বাই সময়, সরণ বাই সময়। অর্থাৎ যদি কোনো বস্তু, ধরো আমরা এখান থেকে ধরছি যে এ একটা বস্তু, এইখান থেকে বি একটি বস্তু, সে এইখান থেকে এখানে যেতে তার মোট দূরত্ব ছিল 100 মিটার, মোট ছিল কত? 100 মিটার। আর এইটুকু যেতে তার সময় লেগেছে মনে করো 10 সেকেন্ড। তাহলে এটা যেহেতু দিক আছে, তাহলে এটা দূরত্ব না সরণ? অবশ্যই সরণ। তাহলে সরণ একক সময়ে, অর্থাৎ সরণের হার, একক সময় অর্থাৎ সরণের হারকে বেগ বলে। আর দূরত্বের হারকে কি বলে? নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে কি দূরত্ব, আর নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর অতিক্রান্ত সরণটাই হচ্ছে বেগ। তাহলে আমরা খেয়াল করে দেখব যে এই যে বেগ সমান কত হবে? 10 মিটার বাই কত? 10 সেকেন্ড। তাহলে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড একক। তাহলে আমাদের দেখো, যদি কেউ আমাদেরকে বলে যে এত পূর্ব, তার মানে এ একটা বস্তু আর বি একটা বস্তু, এই একটি বস্তু এ থেকে বি এর দিকে যাচ্ছে, আদি অবস্থান হচ্ছে এ আর শেষ অবস্থান হচ্ছে বি, বি এর দিকে যাচ্ছে এবং প্রতি সেকেন্ডে সে 10 মিটার পূর্ব দিকে যায়, 10 মিটার পূর্ব দিকে যায়, অর্থাৎ দিক উল্লেখ আছে। আর যদি এটা দিক উল্লেখ না থাকতো শিক্ষার্থীরা, তাহলে এটা কী হতো? দ্রুতি হতো। কী হতো? দ্রুতি। তার মানে আমি বলতাম যে একটা বস্তু এ থেকে যে কোনো দিকে 1 সেকেন্ডে কত? 10 মিটার পথ অতিক্রম করে। তাহলে আমাদেরকে একটিকে মান প্রকাশ করার জন্য অবশ্যই দিকের দরকার হবে, আর একটাকে প্রকাশ করার জন্য অবশ্যই কিসের? মানের প্রয়োজন হবে শুধুমাত্র, কিন্তু দিকের প্রয়োজন হবে না। আমরা আরও উদাহরণ দিতে পারি শিক্ষার্থীরা। তোমরা যেমন দেখছিলে না, বৃত্তাকার পথে একজন মানুষের সরণ হচ্ছিল কত? সরণ হচ্ছিল কত? 0। তাহলে 0 বাই ধরো এইখান থেকে এখানে আসতে তাকে সময় লেগেছে কত? 20 সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে কত? 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ একটা বস্তুর সরণ এখানে 0, দ্রুত বেগ কি 0 হয়ে গেছে। কিন্তু তার বেগটা কত, দ্রুতিটা কত হতো? দ্রুতিটা হতো কত? 2πr ভাগ কত? 20। অর্থাৎ যদি আমি কোনো কারণে এই বৃত্তাকার পথটা নির্ণয় করতে পারি, তাহলে সেটা পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, সাধারণত আমাদের এখানে দ্রুতির ব্যবহার খুব কম হয়। অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ে যে হিসাবগুলো করা হয় সবগুলো সরলরৈখিক হিসাব করা হয়। তার মানে আমরা দ্রুতির চাইতে বেগের ব্যবহারটাই বেশি ধরে থাকব। এই দ্রুতি বা বেগ এর প্রকারভেদ রয়েছে। দ্রুতি 2 প্রকার, সুষম দ্রুতি আর অসম দ্রুতি। বেগও 2 প্রকার, সুষম বেগ আর অসম বেগ। এই দুটো উদাহরণ আমরা দেখতে চেষ্টা করব। তাহলে অসম দ্রুতি অর্থাৎ কোন একটি বস্তু কোন দিকে যাচ্ছে তার যদি উল্লেখ ঠিক না থাকে এবং প্রতি সেকেন্ডে যদি সে একই রকম সময়ে সে যদি সমান দূরত্ব অতিক্রম না করে, অর্থাৎ কখনো যদি সে হয় 5 মিটার পার সেকেন্ড, কখনো যদি সে হয় 10 মিটার পার সেকেন্ড,
কখনো সে যদি হয় কি 15 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সে প্রথম সেকেন্ডে কোন দিকে ঠিক নাই, তাহলে প্রথম সেকেন্ডে 5 মিটার সে একদিকে গেছে, আবার সে 10 মিটার আবার গেছে, 15 মিটার আবার গেছে 1 সেকেন্ডে। তাহলে এই ধরনের যে অতিক্রান্ত দূরত্বের যে হার তাকে আমরা দ্রুতি বলবো, এবং এটা কি অসম দ্রুতি। আর যদি কি হয় প্রতি সেকেন্ডেই সে 5 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে সে 5 মিটার পার সেকেন্ড, কোন দিকে এটা ঠিক উল্লেখ নাই, কিন্তু সে প্রত্যেক সেকেন্ডেই 5 মিটার দূরত্বই অতিক্রম করছে, তাহলে তাকে আমরা বলবো কি সুষম দ্রুতি, সুষম দ্রুতি বা সমদ্রুতি একই কথা। আবার অসম বেগ, অসম বেগ, অসম বেগ, অসম বেগ কি, ধরো এই বস্তুটা এদিকে যাচ্ছে, এ থেকে বি এর দিকে কতক্ষণ সময় নিল 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এ থেকে বি এর দিকে 1 সেকেন্ডে 5 মিটার গেছে সে। আবার এইখান থেকে এইখানে গেছে সে বি থেকে সি এর দিকে 5 মিটার পার সেকেন্ড, কিন্তু তার বেগের দিকটা চেঞ্জ হয়ে গেছে। এটা বেগ, ঠিক আছে, এটা বেগ, কিন্তু মান সমান থাকলেও দিক সমান না থাকার কারণে সেটা সমবেগ না হয়ে অসমবেগ হয়েছে। অর্থাৎ সমবেগ কোনটা, তাহলে একই দিকে একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড এই দিকেও যদি এইখান থেকে এখানে যায় 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ একই দিকে একই সময়, অর্থাৎ দিক এবং মান দুটোই অপরিবর্তিত রেখে যদি 1 সেকেন্ডে 5 মিটার বা 10 মিটার বা 15 মিটার প্রত্যেকবার অতিক্রম করে, তাহলে তাকে আমরা কি বলবো সমবেগ বলবো। শিক্ষার্থীরা, সমবেগ যদি হয় তাহলে কিন্তু এটার গতিবেগ বা দূরত্ব অতিক্রমের হারটা বেশি হবে। তো শিক্ষার্থীবৃন্দরা, আমরা আজকে ফিজিক্সের প্রথম পর্বে, এসএসসি ফিজিক্সের প্রথম পর্বে আজকে এই পর্যন্ত আলোচনা করতে চেষ্টা করেছি। আগামী দিন এর ত্বরণ, মন্দন এবং গতির যে সূত্রাবলী রয়েছে, পরন্ত বস্তুর যে সূত্রাবলী রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।